বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, ডক্টর ইউনূসকে প্রতিনিধি দলের আশ্বাস। পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে, জানালেন অর্থ উপদেষ্টা। এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সফররত মার্কিন প্রতিনিধি দল। ডক্টর ইউনূসের সঙ্গে প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠকে রাজনীতি, অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু উঠে আসে। প্রতিনিধি দলটি সকাল 10:55 প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে দুপুর 12টার দিকে যমুনা ত্যাগ করেন। বৈঠকের পর যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, যেহেতু বাংলাদেশ আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায়, তাই যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। 6 সদস্যের মার্কিন প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকালে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানান। এ সময় উপদেষ্টা বলেন, আর্থিক খাতের সংস্কার এবং উন্নয়নে যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন সহায়তা দেবে। এছাড়া কর ব্যবস্থাপনা ও পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বৈঠক শেষে ইউএসআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কাউর বলেন, দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে এই সহযোগিতা চুক্তি সই হয়েছে। ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল কোনো কিছুই বাঙালি জাতির জীবনে আর আসেনি। প্রকৃত মুক্তিযোদ্ধারা যেন তাদের প্রাপ্য সম্মান পান, সে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছেন তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন, সবাইকে চিহ্নিত করা হবে। ফারুকী আজম আরও বলেন, যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা বলে সুবিধা গ্রহণ করে থাকেন তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। এমন অপরাধের তথ্য প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে এর তালিকা হচ্ছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। প্রথমে একটা কাজ এখানে চলছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, সেটা হচ্ছে কোটা বিষয় নিয়ে বিগত আন্দোলনের একটা প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা। মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। কাজ হচ্ছে না তা না, বহুবিধ আইন ওখানে করা মামলা আছে, মোকদ্দমা আছে, প্রায় 3700-র মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনে আছে বলে মন্তব্য করে তাদের সরানোর দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। সুহানুর রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট।
রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের ঐক্য অটুট রাখা, ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে আছে মন্তব্য করে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, এর পছন্দ তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোসরদেরই আপনার ইঙ্গিত আছে। এটা পরিষ্কার হয়েছে, বোঝাও যাচ্ছে যে সীমান্তের ওপর থেকে আপনার আমাদের পতিত ফ্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয়, যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে। সরকার পতনে ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জন বিএনপি নেতাকর্মী দাবি করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহতদের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 13ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক, পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাম কিংবা ডান আদর্শের অনুসারী, সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি, হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান। আর তাই সমান গুরুত্বের সাথেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা ও নিশ্চিত করতে হবে সুবিচার। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই, তা হঠাৎ করে গড়ে ওঠেনি। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। রাজধানীতে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির প্রভাবে অনেকেই সারাদিন ঘর থেকে বের হতে পারেননি। এমন পরিস্থিতিতে বিঘ্নিত হয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রার। সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সায়ন সাব্বির। বঙ্গোপসাগরে সৃষ্ট হয় স্থল নিম্নচাপের প্রভাবে শুক্রবার রাত থেকে রাজধানীতে দিনভর থেমে থেমে হচ্ছে বৃষ্টি। রোববার কখনো হালকা, কখনো মাঝারি, কখনো আবার মুষলধারে বৃষ্টির সঙ্গে বইছে মৃদু বাতাসও। টানা বৃষ্টিতে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। অনেকে বৃষ্টি উপেক্ষা করেই বের হয়েছে কাজের সন্ধানে। তবে খারাপ আবহাওয়ায় অনেক ক্ষেত্রেই মিলছে না কাজের দেখা, আর রোজগার হয়নি বলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গাড়ি জমা, তারপরে নিজের খাওয়া খরচ, থাকা খরচ তুলাইতে পারি না। এই মনে করেন ভিজে যে কষ্ট করি, এই কষ্টের ফল তো পাইতেছি না। বৃষ্টির ভিতরে খ্যাপ নাই, রাস্তায় মানুষ নাই, তো খ্যাপ হইতেছে না একেবারে। বৃষ্টিতে সমস্যা, ভিজে কষ্ট করে করতেছে, ইনকাম করতেছি, যাতে খুব কম। এদিকে এমন অবস্থায় জরুরি প্রয়োজনে বাহিরে বের হওয়া মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। জনজীবনে যে ভোগান্তিটা হচ্ছে সেটা হচ্ছে যাতায়াতের জন্য কিছু সমস্যা হচ্ছে, এবং কিছু জায়গায় আমরা বিভিন্ন নিউজে দেখতেছি যে বন্যার প্রকোপটা হয়তো আরও বাড়তেছে। প্রথমত যেটা আমাদের ট্রান্সপোর্টের সমস্যা, আমরা ঠিকভাবে গাড়ি পাচ্ছি না, রিক্সা ভাড়া ডাবল যাচ্ছে। যে কোনো এখান থেকে ধরেন যে আমি যদি এই ডি ব্লকে গেছিলাম, এখান থেকে রিক্সা ভাড়া মিনিমাম মানে নর্মাল রিক্সা ভাড়া 20 টাকা, সেখানে রিক্সা ভাড়া যাচ্ছে 50 টাকা, তারা নিচে যাবেই না। আমাদের যখন সকাল থেকে মিটিং ছিল, বেশ কয়েকটা মিটিংয়ে গেছি, ভিজে গেছি, ওখানে শুকাইছি, দেখা যাচ্ছে বের হয় আবার ভিজতেছি, আবার এক জায়গায় যাওয়া লাগতেছে, এরকম ভোগান্তি হচ্ছে। রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া পূর্বাভাস বলছে, শীঘ্রই পরিবর্তনের উল্লেখযোগ্য তেমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টিস্নাত আবহাওয়ায়। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবারে জেলার সংবাদ। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে সকাল থেকে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে শিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদন শুরু করেছে পুরোদমে। শিল্প পুলিশ জানায়, আজ নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করছেন বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা।
তবে শ্রম আইন অনুযায়ী 18টি কারখানা বন্ধ আছে এবং সাধারণ ছুটি আছে 2টি কারখানায়। এদিকে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সাভারের বিভিন্ন গার্মেন্টসের সামনে শ্রমিক অসন্তোষ ঠেকাতে পাহারা বসিয়েছে বিএনপির নেতাকর্মীরা। 50 বছর প্রতিশোধের রাজনীতি করে শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। দুপুরে ঠাকুরগাঁওয়ে পাবলিক ক্লাব মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে গণসমাবেশে তিনি এই অভিযোগ করেন। বলেন, 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবকে হত্যা করেছিল, তাই বাবার মৃত্যুর চূড়ান্ত প্রতিশোধ নিতে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের রেখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা সাইদ আহমদ সাইফির সভাপতিত্বে গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মুসা সহ অনেকেই উপস্থিত ছিলেন। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি, তার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। 50 বছর প্রতিশোধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে। এই দেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়া। শেখ হাসিনার রাজনীতি ছিল তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়া। তিনি বাংলাদেশের বুকের উপর দিয়ে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়ে দেন, কারণ তিনি এই দেশের উন্নতি চান নাই। এই দেশটাকে অঙ্গরাজ্য পরিণত করার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি। আর এই আওয়ামী লীগের কাছ থেকে তিনি চূড়ান্ত প্রতিশোধটা নিয়ে গেছেন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন আওয়ামী লীগের নাম মুখে নিতে না পারে, কারণ 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। এই শেখ হাসিনা এই 50 বছর ধরে আওয়ামী লীগকে কিভাবে বাস দেওয়া যায় তার চূড়ান্ত আয়োজন করেছে। টানা বৃষ্টিপাতের কারণে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত জেলায় 178.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপের কারণে আরও 2-1 দিন বৃষ্টিপাত হতে পারে। এতে ভোগান্তি আরও বৃদ্ধি পাবে এমন শঙ্কায় রয়েছেন নগরবাসী। তবে নদ নদীর পানি এখনও বিপদসীমার অতিক্রম না করায় বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে দ্রুত জলাবদ্ধতা নিরসন হবে বলে আশ্বাস দিয়েছে প্রকৌশল বিভাগ। অন্যদিকে মাদারীপুরে গত 24 ঘন্টায় 166 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এছাড়া বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় পানিবন্দী হয়ে পড়েছেন অনেকে, বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সুনামগঞ্জে পৃথক অভিযানে 93 বোতল বিদেশি মদ ও 16 বোতল বিয়ার সহ 11 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার থেকে আজ ভোররাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর, বিশম্ভরপুর ও দোয়ারা বাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাবের মিডিয়া অফিসার মোহাম্মদ মশিহুর রহমান সোহেল। যাচ্ছি খেলা সংবাদে। ভারতের বিপক্ষে 2 টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলতে ভারত গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ দুপুরে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন টাইগাররা। তবে স্কোয়াডের আরেক সদস্য সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে সরাসরি ভারতের দলের সঙ্গে যোগ দিবেন। এছাড়া দলের সঙ্গে যোগ দিতে গতকাল রাতেই ঢাকায় এসে পৌঁছান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বড় লক্ষ্য নিয়ে এবার ভারত গেছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত টেস্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট দলকে নিয়ে স্বপ্ন দেখছে দেশের ক্রিকেট ভক্তরা। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে।
সব ঠিক থাকলে 2028 সালের ইউরো যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। তবে নিজ দেশে ইউরোর সেই আসরে ইংল্যান্ডকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। সংস্থাটি জানায়, খেলাধুলায় সরকারি হস্তক্ষেপ থাকলে ইংল্যান্ডের উপর আরোপিত হতে পারে এই নিষেধাজ্ঞা। এরই মধ্যে উয়েফার জেনারেল সেক্রেটারি থোডোর থিওডোরিডিস একটি লিখিত বার্তা পাঠিয়েছেন যুক্তরাজ্যের সংস্কৃতি সচিব লিসা ন্যান্ডিকে। এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিকভাবে খেলাটিকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, ডক্টর ইউনূসকে প্রতিনিধি দলের আশ্বাস। পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে, জানালেন অর্থ উপদেষ্টা। এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।